হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে জনস্বার্থ মামলা কি, অর্থাৎ পিল কি, ঠিক আছে। এর সঙ্গেই আছে জনস্বার্থ মামলার ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, এবং স্কোপ মানে হচ্ছে পরিধি, অর্থাৎ জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে? জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক, যা সাধারণ মানুষের ন্যায় বিচারের প্রবেশাধিকার নিশ্চিত করে, প্রথাগত বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে, সমাজে দুর্বল ও পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার রক্ষার একটি অতি শক্তিশালী হাতিয়ার। তারপরের পয়েন্ট কি আছে? জনস্বার্থ মামলা কাকে বলে? সাধারণত কোনো ব্যক্তি তার নিজের অধিকার লঙ্ঘিত হলেই আদালতে মামলা করতে পারেন, কিন্তু জনস্বার্থ মামলার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। জনস্বার্থ মামলা হলো এমন একটি মামলা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জনস্বার্থে অর্থাৎ সমাজের বৃহত্তর অংশের মানুষের অধিকার রক্ষা ও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় উত্থাপন করে আদালতে দায়ের করে। এক্ষেত্রে মামলাকারী ব্যক্তি সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও তিনি সমাজের কোনো অংশের হয়ে ন্যায় বিচারের আবেদন জানাতে পারেন। এর মূল উদ্দেশ্য হল সংবিধান স্বীকৃত অধিকারগুলি রক্ষা করা এবং প্রশাসনিক ব্যবস্থা, দুর্নীতি বা পরিবেশগত সমস্যার মতো বিষয়গুলি আদালতের হস্তক্ষেপ কমানো। ভারতে 1970-এর দশকের শেষের দিকে এই ধারণার বিকাশ ঘটে এবং বিচারপতি PN ভগবতী ও বিচারপতি VPR কৃষ্ণ আয়ারের মতো বিচারকদের হাত ধরে এটি জনপ্রিয়তা লাভ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে জনস্বার্থ মামলার পরিধি। এই পরিধিটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে আছে জনস্বার্থ মামলার পরিধি, এটাকে বুঝে নাও। জনস্বার্থ মামলার পরিধি অত্যন্ত বিস্তৃত, এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এর উল্লেখযোগ্য কয়েকটি ক্ষেত্র দেয়া হলো, যেমন প্রথমেই আছে দেখো মৌলিক অধিকার রক্ষা। সমাজের দারিদ্র ও বঞ্চিত মানুষের মৌলিক অধিকার ও জীবন ও স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি লঙ্ঘিত হলে জনস্বার্থ মামলা করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে পরিবেশ সুরক্ষা। দূষণ, বন ধ্বংস, বন্যপ্রাণী সংরক্ষণ বা পরিবেশগত ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলি জনস্বার্থ মামলার একটি কার্যকর হাতিয়ার। উদাহরণস্বরূপ গঙ্গা দূষণ মামলা বা তাজমহল দূষণ মামলাগুলো জনস্বার্থ মামলারই দৃষ্টান্ত। নেক্সট হচ্ছে দেখো শ্রমিক অধিকার। অমানবিক শ্রম পরিস্থিতি, শিশু শ্রম বা ন্যূনতম মজুরি না পাওয়ার মতো বিষয়গুলি শ্রমিকদের অধিকার রক্ষায় জনস্বার্থ মামলা দায়ের করা যায়। তারপর জেলবন্দীদের অধিকার। বিচারাধীন বন্দী বা সাজাপ্রাপ্ত কয়েদিদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জেলখানার অমানবিক পরিস্থিতি দূরীকরণে জনস্বার্থ মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আছে দেখো দুর্নীতি ও সুশাসন। সরকারি প্রকল্পগুলির দুর্নীতি, প্রশাসনিক অব্যবস্থা ও জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা যেতে পারে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। তারপরে বলা হচ্ছে নারী ও শিশু কল্যাণ। নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা, শিশুদের অপুষ্টি বা তাদের বিরুদ্ধে হওয়া যে কোনো অন্যায়ের প্রতিকার চেয়ে জনস্বার্থ মামলা করা যায়। নেক্সট হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ। দেশের ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহ্যবাহী স্থানগুলি সংরক্ষণের জন্য জনস্বার্থ মামলা করা যেতে পারে। এবার হচ্ছে জনস্বার্থ মামলার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর হচ্ছে উদার বিচারিক অবস্থান, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, জনস্বার্থ মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লোকাস স্ট্যান্ডি বা মামলা করার অধিকারের ক্ষেত্রে উদারতা।
সাধারণত শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারেন। সাধারণত ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারেন, কিন্তু জনস্বার্থ মামলার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি সংস্থা জনস্বার্থ মামলা করতে পারেন। এমনকি আদালত নিজেও সংবাদপত্রের প্রতিবেদন বা চিঠিপত্রের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করতে পারে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জনস্বার্থের উপাদান। মামলার বিষয়বস্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে এবং সমাজের বৃহত্তর অংশের মানুষের অধিকার ও কল্যাণের সাথে সম্পর্কিত হতে হবে। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জনস্বার্থ মামলা দায়ের করা যায় না। পরের পয়েন্ট হচ্ছে সাধারণ পদ্ধতি থেকে ভিন্ন। জনস্বার্থ মামলার পদ্ধতি সাধারণ দেওয়ানি বা ফৌজদারি মামলা থেকে সরল ও অনানুষ্ঠানিক। অনেক সময় শুধুমাত্র একটি চিঠি বা গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই আদালত একটি মামলা করতে মামলার হিসাব গ্রহণ করে। তারপর প্রতিকারমূলক ও প্রতিরোধমূলক। জনস্বার্থ মামলা শুধুমাত্র ঘটে যাওয়া অন্যায়ের প্রতিকারই নয়, বরং সম্ভাব্য ক্ষতির প্রতিরোধের জন্য এটি ব্যবহৃত হতে পারে। তারপরে আদালতের সক্রিয় ভূমিকা। জনস্বার্থ মামলার ক্ষেত্রে আদালত অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করে। আদালত কেবল রায় দিয়েই থেমে থাকে না, বরং অনেক সময় মামলার নিষ্পত্তির জন্য কমিটি গঠন করে, যা সরকারি কর্তৃপক্ষকে নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। তারপরে আছে বিচারের সক্রিয়তা। জনস্বার্থ মামলার উত্থান বিচারিক সক্রিয়তার একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে বিচার বিভাগ সমাজের কল্যাণ এবং সংবিধানের উদ্দেশ্য পূরণের আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করে। এবার উদাহরণে কি বলা হচ্ছে উপসংহারে জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থার একটি অনন্য উদ্ভাবন, যা সাধারণ মানুষের মধ্যে ন্যায় বিচারের দ্বার উন্মুক্ত করেছে। এটি রাষ্ট্রের জবাবদিহিতা বৃদ্ধি করেছে এবং সমাজের দুর্বল অংশের অধিকার রক্ষায় এক অগ্রণী ভূমিকা নিয়েছে। তবে এর অপব্যবহার রোধ এবং প্রকৃত জনস্বার্থ রক্ষা নিশ্চিত করার জন্য বিচার বিভাগ সতর্ক নজরদারি অপরিহার্য। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্নের উত্তর।